ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি টাইটানিক 666 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে টাইটানিক ডুবে যাওয়ার পরে কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল তারা আরও বড় করে নতুন একটা টাইটানিক বানাবে। তবে সেই টাইটানিক বানাতে গিয়ে তাদের সাথে কি হয় সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। যেমন মানে বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1912 সালে, যখন আসল টাইটানিক ডুবে যাচ্ছিল। আসলে এখানে ইয়াং একটা মেয়ে ছিল যার নাম ছিল এলিজাবেথ। যখন টাইটানিকটা ডুবছিল সে কোনো রকমে সেখান থেকে নিজেকে সেভ করতে সক্ষম হয়ে গিয়েছিল। তবে সে তার ফিয়ন্সে চার্লসকে বারবার করে ডাকছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে কোনোভাবেই চার্লসকে খুঁজে পায়নি। আর তখন জাহাজের ক্রুরা জোর করে তাকে একটা লাইফ বোর্ডের মধ্যে চড়িয়ে দেয়, যেটা কিনা আস্তে আস্তে করে পানির মধ্যে নামানো হচ্ছিল। তবে তখনই কেবলগুলোর মধ্যে কোনো একটা সমস্যা হয়ে যায়, যেই জন্য বোটটা ধাপ করে গিয়ে পানির মধ্যে পড়ে। আর এত জোরে পানির মধ্যে পড়ার জন্য বোটটা তখন সরাসরি উল্টেই যায়, যেই জন্য সবাই এই ঠান্ডা পানির মধ্যে পড়ে যায়। আর সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য কোনো রকমে বোটটার উপরে চড়ার ট্রাই করছিল। তবে আমরা দেখতে পারি এলিজাবেথ কোনো রকমে নিজেকে সেভ করে সেই উল্টো বোটের উপরে চড়ে যায়, আর বাকি সবার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যখন সে এখানে বসে বসে টাইটানিক ডোবাটা দেখছিল, তখনই দূরের কোনো একটা বোটের উপর থেকে চার্লস তাকে জোরে জোরে চিৎকার করে ডাকা শুরু করে। এই জন্য সে অন্ধকারে বারবার করে চার্লসের দিকে দেখছিল, তবে ভালো করে সে কিছুই বুঝতে পারছিল না। আর তখনই চার্লস তাকে বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দিয়ে তার দিকে আসার ট্রাই করে। তবে যখন অন্ধকারের মধ্যে এলিজাবেথ চার্লসকে খুঁজে বেড়াচ্ছিল, তখনই হঠাৎ করেই জীবিত একটা লাশের মতো মানুষ এসে তাকে টান দিয়ে সোজা সমুদ্রের নিচে নিয়ে যায়। তো এরপরে আসল টাইটানিক ডুবার পুরো 100টা বছর পরে টাইটানিক 3 নামের আরও একটা জাহাজ বানানো হয়, যেই জাহাজটাকে ঠিক তেমন করেই বানানো হয়। আর এই জাহাজটাও তার যাত্রার জন্য রেডি হয়ে গিয়েছিল। এই জাহাজটাও ঠিক সেই রুট দিয়েই ক্রস করবে যেই রুট দিয়ে আসল টাইটানিক গিয়েছিল। আমরা দেখতে পারি এখানে একটা ইয়াং ছেলে তার গাড়ি দিয়ে এসে যখন গাড়ির উইন্ডো নামিয়ে এই জিনিসগুলো দেখতে পারে, তখন সে খুবই এক্সাইটেড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এত সুন্দর একটা জাহাজ কি করে পানির মধ্যে ডুবতে পারে। তার সঙ্গে যেই পার্টনারটা ছিল সে মোবাইলের মধ্যে একটু বেশিই ব্যস্ত ছিল। এই জন্য সে তাকে বলে মোবাইলটা রেখে একটু এগুলো দেখার ট্রাই করো, কত সুন্দর একটা জিনিস তারা বানিয়েছে, আমরা যেই কোনো মূল্যে এই জার্নিতে অংশগ্রহণ করছি। যদিও সেই মেয়েটার এগুলোতে একেবারে ইন্টারেস্টেড ছিল না, তবে যখন সে চোখ তুলে দেখতে পারে সমস্ত ব্যাপারগুলো রেকর্ড হচ্ছে, তখন সে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। আসলে মেয়েদের সাথে ব্যাপারটা এমনই হয়, যখনই তারা মোবাইলের ক্যামেরা দেখতে পারে তখন কেন জানি না তারা একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। আসলে তারা দুজনেই ছিল ব্লগার, আর যখনই তারা গাড়ি থেকে নিচে নামে তখন তাদের সমস্ত ফলোয়াররা তাদেরকে ঘিরে ধরে। তারা ফলোয়ারদের সাথে সেলফি তোলে, আর পরবর্তীতে তাদের সঙ্গে একটা এক্সাইটেড ভিডিও বানিয়ে সোজা তারা জাহাজের মধ্যে চলে যায়। তো এরপর আমরা টাইটানিক 3-র ক্যাপ্টেন রোজকে দেখতে পারি, যে কিনা এখানে কিছু কর্মচারীকে ব্রায়ান অ্যান্ড্রু নামের একটা আর্মির গল্প বলছিল। আসলে এই আর্মিটা ছিল ভয়ঙ্কর একজন আর্মি, আর সে এখন তার পাশেই দাঁড়িয়েছিল। আসলে এই টাইটানিক জাহাজের সেফটির জন্য সে তাদের সঙ্গে সর্বক্ষণিক কাজ করবে, কারণ এই জাহাজের মধ্যে পুরনো টাইটানিকের কিছু অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল, যেগুলো যাতে করে চুরি হয়ে না যায়। এই জন্যই তাদেরকে এই অ্যাডিশনাল সিকিউরিটির ব্যবস্থা করতে হয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জাহাজের নিচের পার্ট থেকে একটা ব্যাগের মধ্য থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। আসলে এই মেয়েটা ব্যাগ থেকে বেরিয়েই জাহাজের নিচের অংশটাতে ঘোরাঘুরি করা শুরু করে, আর খুব শীঘ্রই সে জাহাজের উপরেও চলে আসে। আর এখানে একটা কেবিন ক্রুর রুমের মধ্যে গিয়ে তার ইউনিফর্মটা সে চুরি করে নেয়। আর এরপরে খুব শীঘ্রই ইউনিফর্ম পরে সে চলে আসে মিউজিয়ামের সেই পার্টটাতে, যেখানে টাইটানিকের এন্টিক পার্টগুলো রাখা ছিল। এখানে ঘোরাঘুরি করার সময় সে একটা ভায়োলিন দেখতে পারে, এই জন্য খুব শীঘ্রই সে গিয়ে ভায়োলিনটা হাতে নিয়ে বাজানোরও ট্রাই করে। কিন্তু তখনই এখানে আরও একটা লোক চলে আসে, যে কিনা তার উপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আসলে সে কোনোভাবেই চাইছিল না টাইটানিকের কোনো এন্টিক জিনিস নষ্ট হয়ে যাক। সে তাকে বলে যে এই ভায়োলিনটা খুবই এন্টিক একটা জিনিস, কারণ টাইটানিক 100 বছর ডুবে থাকার পরে সেখান থেকে এই ভায়োলিনটা অক্ষত অবস্থায় বের করা হয়েছে। সো এটাকে তুমি কোনোভাবেই নষ্ট করে ফেলো, এটা আমি চাই না। সো তুমি দ্রুত এখান থেকে বেরিয়ে চলে যাও। আর তখন আমরা দেখতে পারি জুলি নামের আরও একটা ক্রু চলে আসে, যে কিনা ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করার ট্রাই করে, আর এই মেয়েটাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে যখনই মেয়েটা চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই সে এখানে একটা স্বর্ণের কয়েন আর একটা ক্লিপ পেয়ে যায়। আর সে বলে যে আমার দাদির কাছেও ঠিক এমনই একটা কয়েন আর এমন একটা ক্লিপ ছিল। আসলে সে বিশ্বাস করতো টাইটানিক জাহাজে যারাই মারা গিয়েছে তারা সবাই অমর হয়ে গিয়েছে, আর তাদের যত জিনিসপত্র ছিল সেগুলো সমুদ্রের নিচেই রেখে দেওয়া দরকার ছিল, কারণ পুরনো জমানাতে যত মানুষের মৃত্যু হতো তাদের সমস্ত জিনিসপত্র তাদের সঙ্গেই কবর দিয়ে দেয়া হতো। আর এই জন্যই টাইটানিকের সমস্ত জিনিসপত্রগুলো উপরে তুলে এইরকম করে বেচা বিক্রি করাটা সে একেবারেই হজম করতে পারছিল না। তার বিশ্বাস ছিল যে যারাই এই কাজগুলো করছে, মানে মৃত মানুষদের জিনিসপত্র এনে এগুলো দিয়ে ব্যবসা করার ট্রাই করছে, তারা অনেক ভয়ঙ্কর অভিশাপের মধ্যে পড়বে।
আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে এই লোকটা তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এই জন্য সে জুলিয়াকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে এখানে কি করছে, একে দ্রুত এখান থেকে বের করো। আসলে জুলিয়াও জানতো না এই মেয়েটাকে। তাছাড়া এই জাহাজের মধ্যে এত এত কর্মচারী কাজ করছিল যে সবাইকে চেনাটাও ছিল পুরোপুরি অসম্ভব। এই জন্য জুলিয়া তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে যখনই সে চলে যাওয়ার একটা নাটক করে তখন জুলিয়ার সেই লোকটা কথাবার্তা বলা শুরু করে, আর এই সুযোগটা নিয়ে সে সেই স্বর্ণের কয়েন আর সেই হেয়ার ক্লিপটা চুরি করে নিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি এই মেয়েটা জাহাজের নিচের পাটে এসে সোজা একটা বই বের করে কালো জাদু করা শুরু করে। সে আসল টাইটানিকের ক্যাপ্টেনের ছবিটা বের করে আর তার ছবির মাধ্যমে কালো জাদু করে সমস্ত আত্মাকে উঠে যাওয়ার জন্য বলে, মানে তাদের সবাইকে আবারও জীবিত হওয়ার জন্য বলে। আর তখন আমরা দেখতে পারি উপরে জাহাজের হলরুমের মধ্যে সবাই আনন্দ ফুর্তি করছিল, আর মিয়া আর জ্যাকসন নামের যেই দুটা ব্লগার উঠেছিল তারা জাহাজের বিভিন্ন পার্টের এখনও ভিডিও করে যাচ্ছিল। আর যখন ভিডিও করতে করতে তারা জাহাজের নিচের পার্টে চলে আসে তখন তারা এই মেয়েটাকে কালো জাদু করা অবস্থায় দেখে ফেলে। যদিও দূর থেকে তারা বুঝতে পারছিল না যে এই মেয়েটা করছেটা কি, তবে যখন সে ভয়ঙ্করভাবে তার পূজা করা শুরু করে তখন তারা বুঝতে পারে যে সে কোনো একটা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। তবে যখনই তারা এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখনই পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দ করে খুলে, এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যখনই তারা পেছনে তাকায় তখন তারা দেখতে পারে যে তাদের একটা ফ্যান ন্যান্সি এখানে চলে এসেছে। আসলে ন্যান্সি তাদের লাইভ স্ট্রিম দেখে তাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। আর যখন তারা তিনজন মিলে দেখতে পারে যে এত শব্দ হওয়ার পরেও এই মেয়েটার মনোযোগে একটুও সমস্যা হয়নি, এই মেয়েটা তার পূজার মধ্যেই ডুবে আছে, তখন তারা পুরোপুরি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে এখানে কোনো একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। এই জন্য জ্যাকসন বলে যে আমাদের এখান থেকে দ্রুতই চলে যাওয়া উচিত। আর আমরা দেখতে পারি মিয়া আর জ্যাকসন তারা দুজনেই সেখান থেকে যাওয়ার প্রিপারেশন নেয়। তবে তখনই এই মেয়েটার কালো জাদুর জন্য জাহাজের দেয়ালগুলো কাঁপা শুরু করে, আর আমরা দেখতে পারি তাদের ক্যামেরাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এই জন্য তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন আমরা দেখতে পারি জাহাজের ক্যাপ্টেনের রুমের মধ্যেও লাইট ফ্লাকচুয়েট করা শুরু করে, এই জন্য সে একটু বেশি ঘাবড়ে যায়। আর তাছাড়া সে যে তার ফিয়ান্সের সাথে ভিডিও কলে কথাবার্তা বলছিল সেই লাইনটাও ক্লোজ হয়ে যায়। আর তখন সেই ব্যাপারটা বুঝতে পারে যে এই জাহাজের কানেকশন পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিয়া, ন্যান্সি আর জ্যাকসন চলে আসে জাহাজের করিডোরে। আর যখন তারা হেঁটে সামনের দিকে যাচ্ছিল তখন ন্যান্সি তাদেরকে একটু ডিস্টার্বই করা শুরু করে। সে বলে যে তুমি জানো তোমাদেরকে আমি কয়েক বছর আগে থেকে ফলো করি, যখন তোমাদের সাবস্ক্রাইবার অনেক কম ছিল। আর তখন আমরা দেখতে পারি হেল নামের একটা লোকের সাথে জ্যাকসন আবারও ধাক্কা খেয়ে যায়, যেই জন্য হেল তাকে আরও একবার অপমান করে দেয়। আর যখন তারা চলে যাওয়ার ট্রাই করে তখন সে মিয়ার দিকে তাকিয়ে শুধুই হাসা শুরু করে, আর সে তার সৌন্দর্যের প্রশংসাও করা শুরু করে। তবে তখন আবার ন্যান্সি তাকে বলে যে তুমি জানো তারা কারা, তুমি তাদেরকে অপমান এমনি করতে পারো না, তাদের ইউটিউবে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন এগুলো শোনার পরে হেলেরও মনে হয় যে হয়তোবা তাদের কাছে অনেক টাকা আছে। এই জন্য সে বলে যে টাইটানিকের কিছু অ্যান্টিক জিনিস আমার কাছে আছে যেগুলো কিনা সেল করার জন্য আমি মানুষ খুঁজছি। তাছাড়া আমার কাছে সেখানে একটা নীল রঙের হীরার আংটিও আছে যেটা কিনা মিয়ার উপরে একটু বেশি স্যুট করবে। এই জন্য সে তাকে বিভিন্ন রকম করে কনভিন্স করার ট্রাই করে। আর যখনই সে তার গায়ে টাচ করে তখন মিয়া একটু বেশি রাগ করে তাকে বলে যে আমার গায়ে একেবারেই টাচ করার ট্রাই করবে না। আর তখন আমরা দেখতে পারি জ্যাকসন মাঝখানে চলে আসে, আর তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া হতে আর হয় না। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটা এখন পর্যন্ত জাহাজের মধ্যে কালো জাদু করেই যাচ্ছিল। আর তখন আমরা জানতে পারি আসল টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেন আসলে ছিল তার দাদা। আর একটু পরে তার কালো জাদুর পাওয়ারের মাধ্যমে তার দাদা জীবিত হয়ে তার সামনে চলে আসে। আর এদিকে মিয়া আর জ্যাকসন যখন জাহাজের ডগে গিয়ে ভিডিও বানাচ্ছিল তখন হঠাৎই তারা খুবই সুন্দর ভায়োলিনের আওয়াজ শুনতে পারে। আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর রকমের ভূতের মতো মানুষ ভায়োলিন বাজাচ্ছিল, তবে সে এত সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছিল যে এখানে মিয়া আর জ্যাকসন নাচাই শুরু করে। তবে তখনই পুরো টাইটানিকের মধ্যে ভয়ঙ্কর কিছু হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি পুরো টাইটানিকের লাইট একবারেই বন্ধ হয়ে যায়, যেই জন্য সবাই প্রচণ্ড শক্ট হয়ে যায়। আর তাছাড়া সেই সুন্দর পিয়ানোর আওয়াজটা আস্তে আস্তে করে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, আর সবার কানের মধ্যে যন্ত্রণা দেওয়া শুরু করে। মিয়া বুঝতেই পারছিল না যে কি করে এই শব্দটাকে সে বন্ধ করতে পারে, কারণ এই শব্দটা তার কান পুরো ফাটিয়ে দিচ্ছে। জ্যাকসনও বুঝতে পারছিল না কি করে এই শব্দটা সে বন্ধ করবে। তাছাড়া সেই ভূতটা এখন মিয়ার খুবই কাছেই চলে এসেছিল, তবে বারবার করে সে যেই ভয়ঙ্কর রকমের শব্দ করছিল সেটা শুধুমাত্র মিয়া না, পুরো জাহাজের সবার কানকেই ফাটিয়ে দিচ্ছিল। এই জন্য মিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে তার কানে হাত দিয়ে ফেলে, আর এই সুযোগটার সদ্ব্যবহার করে সেই ভূতটা জ্যাকসনকে টেনে সোজা কুয়াশার মধ্যে নিয়ে যায়। আর এরপরে যখনই সমস্ত ব্যাপারটা শান্ত হয়ে যায় তখন ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট সবাইকে অর্ডার দিয়ে বলে যে জাহাজের সমস্ত সিস্টেমগুলো আরও একবার চেক করো, কি হয়েছে এটা খুঁজে বের করার ট্রাই করো। আর এদিকে যখন মিয়া আবারও হুশে চলে আসে তখন সে জ্যাকসনকে খোঁজা শুরু করে, তবে অনেক খোঁজার পরেও সে তাকে পাচ্ছিল না। আর তখনই এখানে হেল চলে আসে।
হেলকে দেখার পরে যদিও সে একটু ভয় পেয়ে যায়, তবে হেল তাকে একটু শান্ত করার ট্রাই করে। আর এরপর সে বলে আচ্ছা ঠিক আছে, একটু পরে তোমার সাথে বারে মিট করছি। আর তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমিও আসছি। তবে যাওয়ার আগেই তার মোবাইলের কথা মনে পড়ে যায়। এই জন্য সে যখন মোবাইলটা নেয়ার জন্য নিচে ঝুঁকে, ততক্ষণে হেল এখান থেকে চলে যায়। আর মোবাইলটা নিয়েই তার মনে পড়ে সেই ভয়ঙ্কর আওয়াজটার কথা। এই জন্য সে বলে যে এই আওয়াজটা সম্পর্কে সে গিয়ে ভেতরে সবাইকে বলবে। তবে তখনই সেই ভয়ঙ্কর লোকটা তার সামনে চলে আসে, আর সে আবারও ভয়ঙ্কর আওয়াজ বের করে মিয়াকে এখানেই মেরে ফেলে। আর এর একটু পরেই যখন দুইটা সিকিউরিটি এখানে চলে আসে, তখন তারা মিয়ার ডেড বডি এখানে পড়ে থাকতে দেখতে পারে। আর তখন আমরা দেখতে পারি হল রুমের মধ্যে যখন ক্যাপ্টেন সবার সঙ্গে কথাবার্তা বলছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে দ্রুত কন্ট্রোল রুমের মধ্যে যাওয়ার জন্য বলে। আর যখন তারা কন্ট্রোল রুমে যায়, তখন সে দেখতে পারে এখানে সমস্ত সিস্টেম অদ্ভুত রকম করে বিহেভ করছিল। এগুলো দেখার পরে তারা একটু বেশি ভয় পেয়ে যায়। আর এই জন্য সে অর্ডার দিয়ে বলে এই সিস্টেমটাকে আবারও একটা রিসেট মারতে। তবে তখনই ব্রাইন তার সামনে চলে আসে, আর সে তাকে দ্রুত তার সঙ্গে যাওয়ার জন্য বলে। আর খুব শীঘ্রই সে তাকে নিয়ে ডকে চলে আসে। আর এখানে তারা ফাইনালি মিয়ার লাশটাকে পেয়ে যায়। এখানে ক্যাপ্টেন জিজ্ঞেস করে যে তার হাজব্যান্ড জ্যাকসন কোথায় চলে গিয়েছে, তাছাড়া সে কি লাইভ স্ট্রিমিং করছিল, তাহলে তার ফোন থেকে আমরা কোনো একটা ক্লু পেতে পারি। এই জন্য যখন তারা ফোনটাকে চেক করার ট্রাই করছিল, তখনই আমরা দেখতে পারি এখানে হেক্টর নামের একটা লোক চলে আসে, যাকে কিনা ক্যাপ্টেন এই সমস্ত দায়িত্বটা দিয়ে সে সোজা চলে আসে কন্ট্রোল রুমে, যাতে করে সে দ্রুত কোস্টগার্ডের সঙ্গে একটা কানেকশন করতে পারে। আর তখন নিচে আমরা দেখতে পারি একটা ইঞ্জিনিয়ার এই সমস্ত ব্যাপারগুলো ঠিক করার ট্রাই করছিল। তবে তখনই সে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে। আর যখন সে সেদিকে তাকায়, তখন সে দেখতে পারে একটা ভয়ঙ্কর ভূত তার দিকে আসছিল। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তাতেও কোনো লাভ হয় না। এই ভূতটা তার শক্তির ইউজ করে একটা পাইপই খুলে ফেলে, যেই পাইপটা এনে তার মাথার মধ্যে মারে, যেই জন্য সেই ইঞ্জিনিয়ারের সেখানেই মৃত্যু হয়ে যায়। এদিকে যখন ব্রাইন, হেক্টর আর বাকি সবাই মিলে মিয়ার ফোনটাকে চেক করছিল, মানে তার ভিডিওগুলো দেখছিল, তখন এখানে রোজ চলে আসে। আর রোজকে তারা বলে যে এখানে সন্দেহ করার মতো তেমন কোনো ভিডিও আমরা পাইনি। তারা ভিডিওটাকে আরও একবার প্লে করে, যেখানে আমরা দেখতে পারি যখন মিয়া জ্যাকবের সঙ্গে ডান্স করছিল, তখন হঠাৎ করেই সে কিছু একটা ফিল করতে পারছিল। আর তখন সে নিজে নিজেই কোথায় যেন ধোঁয়ার মধ্যে হারিয়ে গিয়েছিল। আর তখন তার ফোনটার নিচেও পড়ে গিয়েছিল। আর তখনই এখানে হেল চলে এসেছিল। তবে হেলে চলে যাওয়ার পরে যখন আবার মিয়া ফোনটাকে তুলে, তখন তার মুখের মধ্যে অনেক বেশি ভয়ের ছাপ ছিল। আর তখনই হঠাৎ করেই তার মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা এই ব্যাপারটার অনুমান করতে পারে যে হয়তোবা হেলই কোনো একটা গড়বড় করেছে। এদিকে যখন হেল জুলিয়া নামের একটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলছিল, তখনই এখানে ব্রাইন আর রোজ চলে আসে। তারা দুজন হেলকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে। তারা হেলকে নিয়ে একটা প্রাইভেট রুমের মধ্যে চলে আসে, আর তার সাথে এই মার্ডার সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। তারা বলে যে মিয়ার মৃত্যু হয়ে গেছে, আর তুমিই হচ্ছে গিয়ে লাস্ট পার্সন যে কিনা তাকে জীবিত দেখতে পেয়েছিলে। আর তাছাড়া সিসিটিভির ফুটেজও তাদের কাছে আছে, যেখানে তারা দেখতে পেয়েছিল জ্যাকসনের সঙ্গে হেলের বারবার করে মারামারি লাগতে লাগতে থেমে গিয়েছিল। তবে তখন হেল তাদের সবাইকে বলে যে হ্যাঁ ভাই, আমি স্বীকার করছি আমার মাঝে মধ্যে একটু বেশি রাগ চলে আসে, তার মানে তো এইটা না যে আমি কারো খুন করে ফেলবো। আর তখন আমরা দেখতে পারি সেই অপরিচিত মেয়েটা আবারও তার কালো জাদুর পাওয়ার ইউজ করে, যেই জন্য জাহাজের ইঞ্জিন অটোমেটিকলি চালু হয়ে যায়, আর জাহাজটা সামনের দিকে যাওয়া শুরু করে। আর যখন ক্যাপ্টেন বুঝতে পারে জাহাজটা চলছে, তখন সে দ্রুত কন্ট্রোল রুমের দিকে যাওয়া শুরু করে। আর যখন সে সামনে গিয়ে দেখতে পারে জাহাজটা সত্যি সত্যিই চলছে, তখন সে ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল রুমে কানেক্ট করার ট্রাই করে। তবে কেউই কোনো অ্যান্সার দিচ্ছিল না। এই জন্য সে প্রচণ্ড রাগ করে সোজা কন্ট্রোল রুমে চলে আসে, আর এখানে তাদের সবার উপরে চিল্লাচিল্লি শুরু করে, কারণ সে কোনোভাবেই চাইছিল না জাহাজটা চালাতে। জাহাজটা কে চালিয়েছে সে এইটা জানতে চাচ্ছিল। তবে এখানে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে এখানে সমস্ত কন্ট্রোল লক হয়ে গিয়েছে, আমরা কোনোভাবেই কিছু করতে পারছি না। আপনার কথা মতো আমরা সিস্টেমটাকে রিবুটও দিয়েছি, তবে এতে করেও কোনো লাভ হয়নি। আসলে এই সমস্ত ব্যাপারটা অন্য কোনো শক্তিই কন্ট্রোল করছে। আর তাছাড়া এই জাহাজটা এখন সেই আইসবার্গের দিকেই যাচ্ছিল, যেই আইসবার্গের সাথে লেগে প্রথম টাইটানিক ডুবে গিয়েছিল। এই জন্য ক্যাপ্টেন দ্রুত তাদেরকে জাহাজটা যেই কোনো ওয়েতে বন্ধ করার জন্য বলে, আর এটার পেছনে কোন শক্তি কাজ করছে এই ব্যাপারটা সে খুঁজে বের করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি ব্রাইন তার সামনে চলে আসে, আর তাকে নিয়ে সে সোজা ইঞ্জিন রুমের দিকে যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুলিয়া এবং মিসেস ট্রস নামের একটা মহিলা যখন কথাবার্তা বলছিল, তখন পাশে থেকে একটা মহিলা মিসেস ট্রসকে বলে যে আপনার গলার নেকলেসটা অনেক সুন্দর, এই জন্য সে তাকে থ্যাংক ইউ বলে। তবে যখনই মহিলা পেছনের দিকে তাকায়, তখন আমরা দেখতে পারি এটা ছিল আসলে একটা ভূত, আর এই ভূত এই নেকলেসের মাধ্যমেই মিসেস টসকে সেখানে মেরে ফেলে। আসলে এই নেকলেসটা কোনো একটা সময় এই ভূত মহিলার ছিল, আর এই ভূত মহিলা হচ্ছে গিয়ে সেই সমস্ত মানুষদের মধ্যে একজন যারা কিনা আসল টাইটানিকের মধ্যে মারা গিয়েছিল। এদিকে রোজ ব্রাইনকে নিয়ে যখনই ইঞ্জিন রুমে আসে ইঞ্জিনটাকে বন্ধ করার জন্য, তখনই তার সামনে সেই ইঞ্জিনিয়ারের লাশটা সে দেখতে পারে। এইটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে কোনো একটা ভয়ঙ্কর কিছু তো অবশ্যই হয়েছে। এই জন্য সে ওয়াকিটকির মাধ্যমে আবারও কথা বলার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। এখন রোজ এটা ভালো করেই জানতো যে যদি সে ইঞ্জিনটা বন্ধ করতে না পারে,
তাহলে ওভারহিটিংয়ের জন্য এটা যেই কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। তবে যত করেই তারা ট্রাই করছিল কোনোভাবেই তারা কিছু করতে পারছিল না। আর যখন ব্রায়ান দেখতে পারে ইঞ্জিন আস্তে আস্তে করে ওভারহিট হয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই আর এত প্রেশার সহ্য করতে পারবে না আর এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, তখন সে রোজকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে রোজ যখন যেতে চাচ্ছিল না তখন সে জোর করে তাকে এখান থেকে নিয়ে যায়। আর যখনই তারা দরজাটা বন্ধ করে দেয় তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য ইঞ্জিন শিপ থেকে পুরো আলাদাই হয়ে যায়। আর এত ভয়ঙ্কর একটা ব্লাস্টের জন্য পুরো জাহাজটা কেঁপে ওঠে আর হলরুমে ডান্স করা সমস্ত যাত্রীরাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যেহেতু এত বড় একটা ব্লাস্টের শব্দ হয়েছে এই জন্য এখন তারা ভয় পাওয়া শুরু করে। আর তখন রোজ সমস্ত যাত্রীদেরকে একটু শান্ত করে বলার ট্রাই করে যে আপনারা টেনশন একেবারেই করবেন না, কারণ সব কিছু আমাদের এখনও কন্ট্রোলে আছে। তবে আমরা দেখতে পারি ক্রুরা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, কারণ কন্ট্রোল রুম থেকে তারা কিছুই কন্ট্রোল করতে পারছিল না। আর এখন জাহাজটা পুরো সোজা একটা আইসবার্গের দিকে যাচ্ছিল। এদিকে যখন হেক্টর সমস্যাটা চেক করার জন্য আবারও ইঞ্জিন রুমের কাছে আসে তখন সে সমস্ত ব্যাপারটা চেক করার ট্রাই করছিল, কিন্তু একটা ভূত দূর থেকে দাঁড়িয়ে তাকেই নোটিস করছিল। আর এদিকে আমরা দেখতে পারি রোজের অ্যাসিস্ট্যান্ট সমস্ত যাত্রীদেরকে আরও একবার শান্ত করে বলে যে আপনারা একেবারেই ভয় পাবেন না, সমস্ত ব্যাপারগুলো এখন আমাদের আন্ডার কন্ট্রোলে চলে এসেছে। তাছাড়া আপনারা সবাই গিয়ে যার যার কেবিনে ওয়েট করুন যতক্ষণ পর্যন্ত না এই সমস্যাটার সমাধান ইঞ্জিনিয়াররা করে ফেলে। আর এখানে যখন তারা অনেকক্ষণ ধরে ট্রাই করে তখন ফাইনালি একটা পর্যায়ে তারা কোস্টগার্ডের সঙ্গে একটা কানেকশন করতে সক্ষম হয়ে যায়। আর যখন তারা সমস্ত সমস্যাটা তাদেরকে খুলে বলে আর দ্রুত তাদেরকে একটা বোট পাঠানোর জন্য বলে তখন তারা জানতে পারে তাদের সবচেয়ে কাছে যেই জাহাজটা সেইটাও তাদের থেকে 2 ঘন্টা দূরে আছে। এখন জাহাজের পরিস্থিতি আস্তে আস্তে করে ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। হেল যেই রুমের মধ্যে ছিল সেই রুমের উপর দিয়ে আস্তে আস্তে করে পানি পড়ছিল। হেল বুঝতেই পারছিল না কি হচ্ছে, তাছাড়া লাইটগুলোও বারবার করে ব্লিং করছিল। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে, কিন্তু তখনই সে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পারে। এগুলো তার কানকে পুরো ফাটিয়ে দিচ্ছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না এগুলো কোথা থেকে আসছে। এই জন্য সে চিৎকার করে করে বলা শুরু করে যে এগুলো বন্ধ করো প্লিজ, এগুলো বন্ধ করো। ফাইনালি সে বাধ্য হয়ে তার কানেও হাত দিয়ে দেয়। তবে তখনই হঠাৎ এই আওয়াজটা বন্ধ হয়ে যায়। এই জন্য হেল বারবার করে দরজাটা খোলার জন্য বলে। তবে তখনই হঠাৎ করে তার সামনে একটা ভূত চলে আসে। সে বুঝতেই পারছিল না সে কোথায় পালিয়ে যাবে, কিন্তু ভূতটা তখন তার পাওয়ারের ইউজ করে বেডের সঙ্গে তার হাতটাকে বেঁধে ফেলে আর তার ঠান্ডা নিঃশ্বাসগুলো তার উপরে ছাড়া শুরু করে। আর তখন এদিকে কন্ট্রোল রুমের মধ্যে ন্যান্সি চলে আসে আর সে রোজের সঙ্গে কথাবার্তা বলতে চায়। এরপরে সে রোজকে গিয়ে বলে যে তার কাছে একটা স্পেশাল খবর আছে। আসলে সে বলে যে মিয়াকে ভূতই মেরেছে আর এটার প্রমাণ হিসেবে সে তাকে তার লাস্ট ভিডিওটা দেখায় যেখানে ভূতের একটা চিহ্ন দেখা গিয়েছিল। তবে কোনোভাবেই রোজ ভূতে বিশ্বাস করতে চাইছিল না। সে বলে যে আমাদের জাহাজে তেমন কোনো ভূত টুত নেই, সো তুমি এখান থেকে চলে যাও। আর এরপরে ব্রায়ানের মাধ্যমে সে তাকে তার রুমের মধ্যে পাঠিয়ে দেয়। আসলে ন্যান্সির রুমের কাছেই ছিল সেই রুমটা যেটার মধ্যে হেলকে বন্দি করা হয়েছিল। এই জন্য যখনই ব্রায়ান তার শব্দ শুনে দরজা খুলে মধ্যে আসে তখন সে দেখতে পারে সে মাটিতে শুয়ে চিৎকার চেঁচামেচি করছে। তাছাড়া তার ব্রেইন পুরো উল্টে পাল্টে গেছে। এখন সে কাউকেই বিশ্বাস করতে পারছে না, সবাইকে দূরে থাকার জন্য বলছে। তবে যখন ব্রায়ান কোনো রকমে তাকে টেনে তুলে তখন সে কোনো রকমে হুঁশে ব্যাক করে আর এখান থেকে সোজা রোজের সঙ্গে মিট করতে চলে যায়। এখানে এসে হেল রোজকে বলে যে আমি এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছি যেটা কি সেটা তো আমি জানি না, তবে আমার মনে হয়েছে আমি মৃত্যুর খুবই কাছ থেকে ফিরে এসেছি। আসলে আমাদের এখনই নিউ ইয়র্কে ব্যাক করা উচিত, আর নয়তোবা পুরনো টাইটানিকের সমস্ত ভূতেরা এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। আর তখনই আমরা দেখতে পারি আরও একটা লোক এখানে চলে আসে আর সে তাদেরকে বলে আমাদের সিকিউরিটি হেড হেক্টরকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য রোজ ব্রায়ানকে বলে হেলকে নিয়ে সেই রুমের মধ্যে আবারও বন্ধ করতে, কারণ সে উল্টাপাল্টা রকমের কথাবার্তা বলছিল। আর এরপরে বাকি লোকজনের সাথে মিলে যেই কোনো ওয়েতে হেক্টরকে খুঁজে বের করতে। আর যখনই তারা এখান থেকে বেরিয়ে চলে যায় তখন আমরা দেখতে পারি রোজ একটু বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সে বারবার করে হেক্টরের সাথে কমিউনিকেশন করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না, কারণ অপোজিট সাইড থেকে কোনো রেসপন্সই আসছিল না। আর এদিকে যখনই হেলকে নিয়ে তারা সেই রুমের কাছে চলে আসে তখনই তারা সেই ভয়ঙ্কর মেয়েটাকে পেয়ে যায়। আর এই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে হেল চিনে ফেলে। এই জন্য সে বলে যে এই মেয়েটাই হয়তো এই সমস্ত কাজগুলো করছে, কারণ সেই শুরুতে সমস্ত উল্টাপাল্টা কথাগুলো বলেছিল যে পুরনো টাইটানিকের ভূতেরা আসবে, তাদের লাশগুলোকে এমন কবর দেওয়ার দরকার ছিল, তাদের জিনিসগুলোকে তোলা দরকার ছিল না, ইত্যাদি ইত্যাদি। তবে তখনই মেয়েটা বলে যে দেখো আমি কাউকে তো মারিনি, তবে এইটা আমি অবশ্যই জানি যে এখানে কি হচ্ছে, আমি এই ব্যাপারটা তো বলে দিতে পারবো, তবে তোমরা সত্যি শোনার জন্য একেবারেই প্রস্তুত না। মেয়েটা হেলের দিকে ইশারা করে বলে যে এই সমস্ত কাজগুলো হচ্ছে এই লোকটার জন্য, সমস্ত ভুল এ করেছে। সে সমুদ্রের 1000 ফিট গভীরে গিয়ে টাইটানিকের মৃত মানুষের জিনিসপত্র চুরি করে এনেছে, আর এখন তারাই আবারও ব্যাক করছে তাদের জিনিসপত্রগুলো নেয়ার জন্য। আর এখন এই জাহাজটা অভিশপ্ত একটা জাহাজ হয়ে গেছে, এখান থেকে আর কেউই বেঁচে ফিরতে পারবে না।
এখন এগুলো শোনার পরে হ্যাল একটু বেশি ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করে যে এগুলো থামানোর কোনো একটা উপায় তো অবশ্যই আছে। তবে এই মেয়েটা বলে যে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন তুমি চাইলেও আর কিছু করতে পারবে না, এখানে সবাইকেই মরতে হবে। ব্রায়ান সেই মেয়েটাকে নিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। তবে এই মেয়েটা বারবার করে চিৎকার করে এটাই বলছিল যে সবাইকে মরতে হবে, এখানে কেউই জীবিত থাকতে পারবে না, তোমরা সবাই মারা যাবে। আর তখনই আমরা দেখতে পারি এখানে দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এইটা দেখার পরে ব্রায়ান একটু বেশি শকড হয়ে যায়। আর তখনই তাদের সামনে পুরনো জাহাজের ক্যাপ্টেন চলে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গেই ব্রেইন তার উপরে শ্যুট করে দেয়। তবে ভূতের শরীরের এই পার্ট দিয়ে ঢুকে গুলি ওই পার্ট দিয়ে বেরিয়ে যায়, আর সেইটা রিটার্ন এসে তার বন্ধুরই গায়ে লেগে যায়। আর তখনই পুরো জাহাজের কারেন্ট একসাথেই চলে যায়, যে জন্য সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। আর কন্ট্রোল রুমের মধ্যে রোজ তার সমস্ত কর্মচারীকে বলে তারা যেন তাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে কাজ করা শুরু করে। তবে তখনই রোজ দেয়ালের কাছে কিছু একটা দেখতে পারে, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে সবাইকে ফ্ল্যাশ লাইট অন করে দেয়ালের দিকে ধরার জন্য বলে। তবে ততক্ষণে আসলে দেয়ালের কাছে কেউই ছিল না। এই জন্য তার মনে হয় হয়তোবা এটা তার মনের কোনো ভ্রম ছিল। এই জন্য সে তাদের সবাইকে আবারও কাজে লাগার জন্য বলে আর দ্রুত সিস্টেমটা ঠিক করার জন্য বলে। আর এদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটার রুমের মধ্যে তার দাদা তার শক্তির থেকে কিছু শক্তি এই মেয়েটাকে দিয়ে দেয়। যদিও এই সমস্ত ব্যাপারগুলো ব্রায়ান দেখছিল, কিন্তু সে এখন আর কিছুই করতে পারছিল না। আর এই শক্তিগুলো পাওয়ার পরেই মেয়েটা এসে শুরুতেই ব্রায়ানকে বেহুশ করে ফেলে আর খুব সহজেই দরজাটা খুলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি হেল তার রুমের মধ্যে এসে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সমুদ্র থেকে যেগুলোই এনেছে সমস্ত কিছু সে আবার সমুদ্রের মধ্যে ফেলে দেবে। আর নিজেকে শান্ত করার জন্য সে ওয়াশরুমে গিয়ে মুখ ধোয়ার ট্রাই করে। তবে তখনই সে তার সামনে মিয়ার ভূতটাকে দেখতে পারে। আর এদিকে যখন ব্রায়ান হুঁশে আসে তখন সে দেখতে পারে তার পার্টনার এখনও জীবিত আছে। এই জন্য সে তাকে এখানেই এমন করে থাকতে বলে যাতে করে সে বাইরে থেকে সাহায্য আনতে পারে। তবে এই লোকটা তার কোনো কথাই শোনে না, আর সে জোর করে বাইরে চলে আসে। তবে বাইরে আসার সঙ্গে সঙ্গেই তাকে একটা ভূত দেখে ফেলে, যেই জন্য সে তাকে সেখানেই মেরে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটা কন্ট্রোল রুমের মধ্যে চলে আসে। এখানে এসে সে পার্ক নামের একটা লোককে প্রথমেই আশ্রে ফেলে। আর এগুলো দেখার পরে যখনই রোজ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ট্রাই করে তখনই সে পুরনো টাইটানিকের ভূতের ছবিগুলো দেখতে পারে। এটা দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়। আর তখন এই মেয়েটা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর এরপর সে জাহাজের পুরো কন্ট্রোল নিয়ে জাহাজটাকে সেই আইসবার্গের দিকে নিয়ে যাওয়া শুরু করে যেই আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে পুরনো টাইটানিক ডুবেছিল। এরপরে রোজ এটাকে থামানোর জন্য সমস্ত কিছু করার ট্রাই করে। সে মেয়েটার কাছে ভিক্ষা চাওয়া শুরু করে। সে বলে যে প্লিজ তুমি এমনটা করো না, যদি এমনটা করো তাহলে সবারই মৃত্যু হয়ে যাবে, একবার তুমি ব্যাপারটাকে চিন্তা করে দেখো। তবে এই মেয়েটার মধ্যে যে আত্মাটা ছিল সেটা তাকে কোনোভাবেই চিন্তাভাবনা করতে দিচ্ছিল না। আর ক্রুরাও নানানভাবে ট্রাই করে কন্ট্রোলটা নেওয়ার জন্য, কিন্তু তারাও বারবার করে ফেল করছিল। আর রোজ তার শেষ চেষ্টা হিসেবে তাকে বলে যে যদি জাহাজটা ধাক্কা খেয়ে ডুবে যায় তাহলে তো তোমারও মৃত্যু হয়ে যাবে, তুমিও তো বাঁচতে পারবে না। তবে তখন মেয়েটা তার দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলে যে এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি মরলেও কি বাঁচলেও কি। একটু পরেই জাহাজটা গিয়ে সেই আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যেই জন্য জাহাজের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি জুলি নামে সেই মেয়েটা সমস্ত প্যাসেঞ্জারদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার ট্রাই করছিল। আর রোজ প্রচণ্ড টেনশনের মধ্যে এসে বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। আর তখন এখানে হেল চলে আসে। সে এসে বলে যে আমি জানি এটার সমাধান কি, আমি বুঝতে পেরেছি আসলে কি চলছে। যদি এই সমস্ত ব্যাপারগুলো আমরা থামাতে চাই তাহলে আমরা আগের টাইটানিক থেকে যেই মালসাবানাগুলো এনেছিলাম সেগুলোকে আবারও সমুদ্রের মধ্যে আমাদের ফেলতে হবে, আর নয়তো এগুলো থামবে না। কিন্তু রোজ কোনোভাবেই তার কথা বিশ্বাস করছিল না। উল্টো সে তাকে ফালতু কথা না বলে যদি সাহায্য করতে চায় তাহলে যেন সে গিয়ে বোর্ডে মানুষকে তুলতে সাহায্য করে, এইটা বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এখন টাইটানিক 3 আস্তে আস্তে করে পানির মধ্যে ডুবে যাচ্ছিল, আর সবাই প্রচণ্ড হইহুল্লোড় শুরু করে দিয়েছিল। তবে এই সুযোগে ব্রায়ান গিয়ে একটা নেকলেসের মতো জিনিস চুরি করে ফেলে, যেটা কিনা আগের টাইটানিকের জিনিস ছিল। তবে সে বেশি দূর পালিয়ে যেতে পারে না, কারণ মিয়ার ভূতটা তার সামনে এসে তার নিজের বন্দুক দিয়ে শ্যুট করেই তাকে সেখানে মেরে ফেলে। আমরা দেখতে পারি এখন টাইটানিক 3 প্রায় অর্ধেকের বেশি ডুবে গিয়েছিল। সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, হলরুমের মধ্যে পানি ভরে গিয়েছিল। আর এদিকে জুলিয়া তখন বের হয় ব্রায়ানকে খুঁজে বের করার জন্য। তবে ব্রায়ান এখন একটা ভূত হয়ে গিয়েছিল, যে কিনা একটা লাইফ বোট জুলিয়ার উপরে ফেলে তাকে সেখানে মেরে ফেলে। আমরা দেখতে পারি হেলো মানুষজনকে সাহায্য করা শুরু করে, সে এক এক করে সবাইকে লাইফ বোর্ডে ওঠানো শুরু করে। তবে যখনই তারা লাইফ বোর্ডটা নিচে নামানোর ট্রাই করছিল তখনই সমস্ত রশিগুলো ছেড়ে যায়, যেই জন্য আগের টাইটানিকের মতোই তারা সবাই গিয়ে পানির মধ্যে পড়ে, যেই জন্য তাদের সবারই মৃত্যু হয়ে যায়। আর আমরা দেখতে পারি রোজ একজন আসল ক্যাপ্টেনের মতো একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত জাহাজের মধ্যে ছিল। আর এমন করেই একটা পর্যায়ে আস্তে আস্তে করে পুরো টাইটানিকটা ডুবে যায়। একটু পরে আমরা দেখতে পারি হেল একটা লাইফ বোর্ডে শুয়েছিল, সে এখন পর্যন্ত জীবিত ছিল। আর তখনই সে একটা আওয়াজ শুনতে পারে, যেটা আসলে ছিল রোজের। রোজকে সে টেনে আবারও বোটের উপরে তোলে, তবে তোলার পরে সে পাগলের মতো হাসা শুরু করে।
আসলে সে বলছিল যে আমি মৃত মানুষদের জিনিসপত্র সমুদ্রের নিচে থেকে তুলে এনেছি, আর সেই মৃত মানুষগুলো আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে আমার চোখের সামনে মেরে ফেলেছে। এগুলো বলে সে পাগলের মতো হাসছিল। তবে তখন রোজ তাকে শান্ত করার ট্রাই করে। সে বলে যে তুমি অন্য মানুষদের সাহায্য করেছো, এখানে তোমার তেমন কোনো দোষ ছিল না, সো নিজেকে ব্লেম করা বন্ধ করো। তবে তখনই হেল পুরোপুরি চুপ হয়ে যায়। আর যখন রোজ পেছন দিকে ঘুরে তাকায় তখন সে বুঝতে পারে হেলের মৃত্যু হয়ে গেছে। তবে তখন আবার হেল একটা ভূতে কনভার্ট হয়ে চলে আসে, আর সে 1 সেকেন্ডের মধ্যে রোজকেও সেখানে মেরে ফেলে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।